হ্যালো বন্ধুরা, আমি মনতোষ আপনাদের জন্য এসেছি টেকনিক্যাল কোচিং। শুরু করছি আমার প্রথম ক্লাস বেসিক ইলেকট্রিক্যালের উপরে। বেসিক ইলেকট্রিক্যালে আপনাদের যে জিনিসগুলো সবার প্রথম দরকার আমি সেখান থেকেই শুরু করব। পরমাণুর গঠনটা আপনাদের জানার দরকার। পরমাণুর গঠনটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, তার কারণ ওটা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনারা দয়া করে একবার পরমাণুর গঠনটা দেখে নেবেন। ওখানে দেখবেন ভ্যালেন্স বন্ড। ভ্যালেন্স বন্ডটা কী জিনিস সেটা ভালো করে দেখবেন। কোভ্যালেন্স বন্ড, টেট্রাভ্যালেন্ট বন্ড এবং পেন্টাভ্যালেন্ট বন্ড, এইগুলো একটু ভালো করে দেখে নেবেন। আর তারপরে আসছি যেগুলো আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে ডিসকাস করব, সেটা হচ্ছে যা মাঝে মাঝেই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এদের ভর, চার্জ এবং ডায়ামিটার, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। চার্জ অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্বস। এটা অবশ্যই মনে রাখবেন। কুলম্বস হচ্ছে চার্জের একক, অথবা আমরা বলতে পারি -4.8 ইন্টু 10⁻⁻10 ESU। তাই দুটোই আপনাকে মুখস্থ রাখতে হবে। এবার যদি বলি আমি প্রোটনের চার্জ কত, এই ক্ষেত্রে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র মনে রাখবেন প্রোটনের চার্জ সবসময় পজিটিভ হয় আর ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ হয়। অর্থাৎ যেটা আছে সেটাকে আমি যদি পজিটিভ লিখে দিই সামনে, তাহলে সেটা হয়ে যাবে প্রোটনের চার্জ, আর সামনে নেগেটিভ লিখলে হয়ে যাবে ইলেকট্রনের চার্জ। আর আপনারা তো জানেনই নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ ওর কোনো চার্জ থাকে না। এবার যদি আমি চলে যাই ভরে, একটা ইলেকট্রনের ভর কত, একটা ইলেকট্রনের ভর আপনি লিখতে পারেন মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন কত? এটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওয়ান ডিভাইডেড বাই 1840 মাস অফ প্রোটন। বোঝা গেল? তো এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন এটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এখানে আর একটা কথা মনে রাখার দরকার, সেটা হচ্ছে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর সবসময় সমান হয়। অর্থাৎ যদি আপনি এখানে মাস অফ প্রোটন স্ল্যাশ দিয়ে নিউট্রন লিখে দেন, তাহলে আপনার মুখস্থ করতে সুবিধা হবে। এই চারটা অবশ্যই আপনি মুখস্থ রাখবেন। আর এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো আপনাদের শেখার দরকার, সেটা হচ্ছে বন্ড বা বন্ডিং, যেটা ক্লাস নিতে গেলে আমার এখন অনেক টাইম লেগে যাবে, তাই আমি ওই ক্লাসটা এই মুহূর্তে নিচ্ছি না। যদি আপনাদের কারো মনে হয় যে ভ্যালেন্স বন্ড, টেট্রাভ্যালেন্ট, কোভ্যালেন্ট এবং পেন্টাভ্যালেন্ট বন্ড সম্বন্ধে আপনাদের একটা ভিডিও দরকার, তো আমাকে বলবেন কমেন্টে, আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। চলুন তাহলে, যেটা না বললেই নয়, রেজিস্ট্যান্স, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর,
এই টোটাল জিনিসগুলো নির্ভর করে পরমাণুর গঠনের উপরে। অর্থাৎ পরমাণুর গঠন যেমন হয়, একটা কন্ডাক্টর বা একটা সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর তারপর নির্ভর করেই কাজ করে। কোনো পরমাণুর আউটার যে শেল আছে সেখানে 4টে ভ্যালেন্ট বন্ড থাকে, তাহলে সেটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। আর যদি 4টের অধিক থাকে তাহলে সেটাকে বলি আমরা ইনসুলেটর। আর 4টের কম থাকলে আমরা সেটা বলি কন্ডাক্টর। অর্থাৎ 4টের কম যদি ভ্যালেন্স বন্ড থাকে তাহলে সেটা হবে কন্ডাক্টর, সেখান দিয়ে ইলেকট্রন খুব ইজিলি পাস করতে পারে। 4টে থাকলে ইলেকট্রন খুব ভালোভাবে পাস করতে পারে না, তবে পাস করতে পারে, যার জন্য এটাকে বলি আমরা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন। আর যদি 4টের বেশি ভ্যালেন্স বন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি ইনসুলেটর, যেখান দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারে না। চলুন এবার দেখে নেওয়া যাক যে যতটা বললাম এর থেকে কি কোশ্চেন আপনাদের আসতে পারে। সেটা বলতে গেলে আমি বলতে পারি, যদি ডিপলি কোশ্চেন করে তাহলে হয়তো করতে পারে একটা গুড কন্ডাক্টরের রেজিস্টিভিটি কত হয়, একটা সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কত হয়, এবং একটা ইনসুলেটরের রেজিস্টিভিটি কত হয়। সেই ক্ষেত্রে যে জিনিসটা আপনাদের দরকার হবে আমি সেটা লিখে দিচ্ছি, যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। একবার বললে হয়তো আপনাদের মুখস্থ হবে না, আপনারা এটা টুকে নেবেন আপনাদের খাতায়, তাহলে মুখস্থ হবে। একটা গুড কন্ডাক্টরের রেজিস্টিভিটি হয় লেস দ্যান 10⁻⁻⁴ ওহম মিটার। এখানে যে জিনিসটা মনে রাখবেন, রেজিস্টিভিটির একক হচ্ছে ওহম মিটার। সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কত হবে, সরি এখানে যদি আমি সেমিকন্ডাক্টরের আগে ইনসুলেটরের রেজিস্টিভিটিটা বলি তাহলে আপনাদের বুঝতে বা মুখস্থ করতে সুবিধা হবে। মোর দ্যান 0.5 ওহম মিটার। তাহলে কী হলো, গুড কন্ডাক্টর হচ্ছে -10⁴ ওহম মিটার, আর ইনসুলেটর হচ্ছে 0.5 ওহম মিটার। এর থেকে আপনি বলতে পারেন সেমিকন্ডাক্টর হবে 10⁻⁴ ওহম মিটার না, থেকে 0.5 ওহম মিটার। অর্থাৎ কন্ডাক্টর থেকে ইনসুলেটরের মধ্যে যেটা সেটাই। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা একজন ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করার দৌলতে আপনি অবশ্যই জানেন, সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। এদের ডেফিনেশন, ইউনিট, দ্য কন্ট্রোলড মুভমেন্ট অফ ইলেকট্রন। আমি বলতে পারি কন্ট্রোল মুভমেন্ট অফ electron through a substance is called current. Through a substance is called current. অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট। অর্থাৎ ইলেকট্রনের ফ্লোকে আমরা কারেন্ট বলি। হলো, এইবার হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে কেন, ইলেকট্রনের ফ্লো কেন করে। ধরুন আমার যদি এরকম একটা জার থাকে, এবং এদিকে একটা জার থাকে, এই জারে
এই পর্যন্ত জল আছে ধরুন, আর এই যে এই পর্যন্ত জল আছে, দুটোকে যদি পাইপ দিয়ে কানেক্ট করে দিই তাহলে কি হবে? এখানে কক বসাই, ককটা খুলে দিলে যেহেতু এখানে জলের হাইটটা অনেক বেশি এইখান থেকে, তাহলে এদিক থেকে জলটা দিকে চলে যাবে। সেমভাবে যদি দুটো ডিফারেন্ট পোটেনশিয়াল থাকে এবং তার মধ্যে যদি একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করা থাকে, তাহলে বেশি পোটেনশিয়াল থেকে কম পোটেনশিয়াল দিকে ইলেকট্রন ফ্লো করে। ধরুন এখান থেকে যদি জলটা যায় তাহলে কি হবে? যদি মোটা পাইপ হতো তাহলে জলটা অনায়াসেই চলে যেত, যেহেতু সরু পাইপ এখান থেকে জলটা একটু কম যাবে, যদি আরও সরু হতো আরও কম যেত, অর্থাৎ একটা বাধা পেত। এই ইলেকট্রন যাওয়ার সময় একটা বাধা পায়, ওই বাধাটাকে বলা হয় রেজিস্ট্যান্স। বুঝতে পারলাম? যদি আমি এই যার দুটোর সঙ্গে তুলনা করি, এখানে অনেক ইলেকট্রন আছে, এখানে কম ইলেকট্রন আছে, তাহলে অনেক ইলেকট্রনগুলো কম ইলেকট্রন দিকে চলে যাবে। কোথায় যাবে? এই যে মাঝখানে পাইপটা আছে এখান দিয়ে। অর্থাৎ আমি যদি ইলেকট্রিক্যালি ভাবি তাহলে এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো করবে। ইলেকট্রনগুলো ফ্লো করাকে বলা হচ্ছে কারেন্ট, আর ইলেকট্রন ফ্লো করার সময় যে বাধা আসছে সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এই যে ইলেকট্রনের যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর এখানে আর একটা জিনিস আপনাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 6.28 × 10⁻18 ইলেকট্রনস পাসিং এ পয়েন্ট ইচ সেকেন্ড ইজ কল্ড 1 অ্যাম্পিয়ার। বুঝতে পারলেন কী বলেছে? 6.28 × 1018 ইলেকট্রন যদি 1 সেকেন্ডে কোনো পয়েন্ট দিয়ে পাস করে সেটাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ 1 কুলম যদি 1 সেকেন্ডে কোথাও দিয়ে পাস করে সেটাকেও 1 অ্যাম্পিয়ার বলা হয়। অ্যাম্পিয়ারকে ডিনোট করা হয় বড় হাতের এ দিয়ে, অর্থাৎ 6.28 × 10⁻18 ইলেকট্রন ELECTRONS যদি কোনো পয়েন্ট দিয়ে 1 সেকেন্ডে পাস করে, পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ারকে আমরা 1A লিখতে পারি, অর্থাৎ অ্যাম্পিয়ারকে এ দ্বারা ডিনোট করা হয়, আর কারেন্টকে আমরা আই দ্বারা ডিনোট করি, আই। ভোল্টেজকে আমরা ভি দ্বারা ডিনোট করি, রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা ডিনোট করি। অর্থাৎ এখান থেকে আমরা কি জানতে পারলাম? 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম পার সেকেন্ড, অথবা আরও আমরা এখান থেকে জানতে পারলাম 1 কুলম ইজ ইকুয়াল টু 6.28 × 10⁻18 ইলেকট্রন। এখান থেকে আরও আমরা জানতে পারলাম 1 কুলম অর্থাৎ 1 কুলম is equal to charge of 6.28 × 10⁻18 ইলেকট্রন। অর্থাৎ 6.28 × 10⁻18 ইলেকট্রনের যা চার্জ তাকে 1 কুলম বলে। বুঝতে পারলাম? তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়লাম সেখান থেকে আমরা যে ইউনিটগুলো বা এককগুলো শিখলাম সেগুলো আমি আরও একবার বলে দিচ্ছি। কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, যা বড় হাতের এ দিয়ে ডিনোট করা হয়। ভোল্টেজের ইউনিট ভোল্ট, যা ভি দ্বারা ডিনোট করা হয়। রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, ওহমের চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। রেজিস্টিভিটির ইউনিট ওহম মিটার, এবং চার্জের ইউনিট কুলম, বড় হাতের কিউ দিয়ে ডিনোট করা হয়। এটা মনে রাখবে। এই চ্যাপ্টারে যে জিনিসটা আমরা এখনও পর্যন্ত পড়িনি সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স।
তা ইলেকট্রোমোটিভ ফোর্সটা কী সেটা আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি, একটু বুঝে নেবেন। ইলেকট্রোমোটিভ ফোর্স একটা ফোর্স যে ফোর্সের কারণে কারেন্ট প্রবাহিত হয়। ইংলিশে যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারি ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ দ্য ফোর্স দ্যাট কজেস এ কারেন্ট অফ ইলেকট্রিসিটি টু ফ্লো। অর্থাৎ ইলেকট্রিসিটি ফ্লো করতে মানে ফ্লো করার যে কারণে সেই ফোর্সটাকেই ইলেকট্রোমোটিভ ফোর্স। রেজিস্ট্যান্সটা কী কীভাবে বলতে পারি আমরা? একদম সিম্পলি আমরা যদি বলি তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স একটা ইলেকট্রিক সার্কিটের ধর্ম যা কারেন্টকে ফ্লো করতে বাধা দেয়। আপনি এটা বলতেই পারেন। যদি আপনাকে ইংলিশে বলতে হয় তাহলে আপনি বলতে পারেন ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ইলেকট্রিক সার্কিট বাই ভার্চু অফ হুইচ অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। একদম সিম্পল। আর এই রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা ডিনোট করে থাকি। এর যে একক সেটা আমরা আগেই বলেছি ওহম, এবং ওহমকে আমরা এই যে চিহ্ন আছে ওহমের, এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। আর যদি বলি যে এই যে ওহম আছে, 1 ওহম ইজিক্যাল টু ঠিক কত, তাহলে আমরা বলতে পারি যে যদি কোথাও পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট থাকে এবং সেই সার্কিটে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে সেই সার্কিটের যে বাধা সেটাকে 1 ওহম বলতে পারি আমরা। বুঝতে পারলাম? অর্থাৎ 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 ওহম। অর্থাৎ কোনো সার্কিটের পোটেনশিয়াল ডিফারেন্স যদি 1 ভোল্ট হয় এবং সেই সার্কিটে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে আমরা বলতে পারি সেখানে টোটাল বাধার পরিমাণ বা রেজিস্ট্যান্স 1 ওহম। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখানে এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এবং রো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। তোমরা কি বলতে পারি? রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ, অর্থাৎ স্পেসিফিক রেজিস্ট্যান্স এবং ওই কন্ডাক্টরের লেন্থের গুণফল ডিভাইডেড বাই ওই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া। যদি দিই তাহলে আমরা রেজিস্ট্যান্স পাবো কোনো কন্ডাক্টরের। এই সূত্র থেকে একটা কোশ্চেন সবসময় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ধরুন আপনাকে বলে দিল একটা কন্ডাক্টরের লেন্থ ডাবল হয়েছে, তাহলে রেজিস্ট্যান্স কী হবে? তো আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এলটা যদি ডাবল হয় তাহলে কী হচ্ছে? রেজিস্ট্যান্সটা সরাসরি এখানে গুণ হচ্ছে 2 দিয়ে, অর্থাৎ এখানে 2 দিয়ে গুণ করাও যা আমি লিখতে পারি 2 ইন্টু রো এল বাই এ, অর্থাৎ টোটাল যে ভ্যালুটা সেটা 2 গুণ হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি লেন্থ বাড়ার সাথে সাথে মেটেরিয়ালের রেজিস্ট্যান্স বা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ লেন্থ যদি ডাবল হয় রেজিস্ট্যান্সও ডাবল হয়। সেমভাবে আমরা যদি বলি রো এল বাই এ, এখানে একটা কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া ডাবল হয়েছে, তাহলে রেজিস্ট্যান্স কী হবে? আমরা বুঝতেই পারছি এটা ব্যস্তমূলকভাবে আছে। এখানে ভালো করে দেখুন, যদি দুটো কোশ্চেন আসতে পারে এখানে। যদি আপনাকে বলে দেয় এরিয়া অফ ক্রস সেকশন যদি ডাবল হয় তাহলে রেজিস্ট্যান্স কী হবে? রেজিস্ট্যান্স হাফ হবে। আর যদি বলে দেয়
যে ডায়ামিটার ডাবল হয়েছে বা ডায়ামিটার হাফ হয়েছে, তাহলে আপনাকে ডি এর জায়গায় সেই মানটা দিয়ে দেখতে হবে। অর্থাৎ ডায়ামিটার যদি ডাবল হয় তাহলে কি হচ্ছে দেখি, রো এল ইন্টু 4/পাই, এটা কি বলেছে, ডায়ামিটার ডাবল হয়েছে, অর্থাৎ 2d তার স্কোয়ার সমান সমান রো এল ইন্টু 4, এগুলো সূত্রের সমস্ত কিছু কনস্ট্যান্ট, পাইটাও কনস্ট্যান্ট, আর এই ডি স্কোয়ার টু স্কোয়ার সমান 4d স্কোয়ার। তার মানে বাড়লো কি, কোনটা, ডির সঙ্গে এটা 4 গুণ বাড়লো, 4 গুণ কী হচ্ছে, ইনভার্সলি, অর্থাৎ যদি আগে আর যা ছিল তার থেকে বর্তমান আর কি হবে, আর উল্টোটা আছে, তাহলে যা মান ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, অর্থাৎ আগের মান যা ছিল এটা যদি আগের মান হয় তাহলে বর্তমান মান তার থেকে 4 ভাগ, অর্থাৎ আগে যদি 16 হয় এখন হবে 4 ওহম, অথবা আগে যদি 4 ওহম হয় এখন হবে 1 ওহম। আবার সেমভাবে যদি আমরা বলি যে ক্রস সেকশনাল এরিয়ার কথা না বলে দিয়েছে ডিটা হাফ হয়েছে, তাহলে কি হবে দেখে নিতে পারি, আর ইকুয়াল টু রো এল ইন্টু 4/পাই d/2 তার হোল স্কোয়ার, তাই তো, সমান সমান কী লিখতে পারি, রো এল ইন্টু 4, সবই তো কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হচ্ছে না সূত্রের, পাই ডি স্কোয়ার বাই 4 মানে এই 4টা উপরে যাবে, অর্থাৎ এইটুকু যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে এই 4টা কী হচ্ছে, উপরে চলে যাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা কী হবে, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, বেড়ে কত গুণ বাড়বে, 4 গুণ বাড়বে, 4 গুণ রেজিস্ট্যান্স বেড়ে গেল। যদি ডায়ামিটার হাফ হয় তাহলে রেজিস্ট্যান্স 4 গুণ বাড়ে, আর যদি ডায়ামিটার ডাবল হয় রেজিস্ট্যান্স 4 গুণ কমে যায়। লেন্থের ক্ষেত্রে লেন্থ যদি ডাবল হয় রেজিস্ট্যান্সও ডাবল হয়, লেন্থ যদি হাফ হয় রেজিস্ট্যান্সও হাফ হয়, অর্থাৎ প্রপোর্শনাল বা সমানুপাতিক বলতে পারি। সেমভাবে আপনাকে একটা টুইস্ট আছে এখানে, সেটা হলো যদি আপনাকে বলে যে ক্রস সেকশনাল এরিয়াটাই ডাবল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি লেন্থের মতো, লেন্থ যেমন প্রপোর্শনালি বাড়ছিল, এটা হচ্ছে ইনভার্সলি হবে, অর্থাৎ যদি এরিয়া ডাবল হয় তাহলে রেজিস্ট্যান্স হাফ হবে, আবার যদি এরিয়া হাফ হয় রেজিস্ট্যান্স ডাবল হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, এক ডায়ামিটার বাড়বে বা কমবে, আর একটা ক্রস সেকশনাল এরিয়া বাড়বে বা কমবে।